ওকে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভেক্টর। হেডলাইন দাও খাতায়, ভেক্টর। হেডলাইন দিছো? আচ্ছা, এই ভেক্টর পড়তে গেলে সর্বপ্রথম আমাদেরকে রাশি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। রাশি কাকে বলে? জগতে যা কিছুকে পরিমাপ করা যায় তাই রাশি। লেখো, সংজ্ঞা লেখো। রাশি, জগতে যা কিছুকে পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি কত প্রকার? লেখো, রাশি দুই প্রকার। পরের লাইনে লেখো, রাশি দুই প্রকার। এক নাম্বার দিয়ে লেখো স্কেলার রাশি, আর দুই নাম্বার দিয়ে লেখো ভেক্টর রাশি। লেখা হয়েছে? আচ্ছা, স্কেলার রাশি কাকে বলে? দিকের প্রয়োজন নাই, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি মান ও দিক উভয়ের প্রয়োজন আছে। আমি সংজ্ঞাটা লেখাইলাম না, যেহেতু তোমরা জানো। যেমন এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যায়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে, তুমি আমাকে কি বলবা? যে 10টা বা 11টা বা 12টা বাজে। তুমি আমাকে বলবা যে দক্ষিণ দিকে 10টা বাজে, পূর্ব দিকে 11টা বাজে। এটা কিন্তু আমরা বলি না। তার মানে আমাদের ভেক্টর রাশি মানে স্কেলার রাশি মানে হচ্ছে যেখানে শুধুমাত্র কি লাগবে? মান লাগবে, দিক লাগবে না। আর ভেক্টর রাশি মান আর দিক দুইটাই লাগবে। আমি আর সংজ্ঞা লিখিয়ে দিলাম না, এটা তোমরা পারো। এবার একটু খেয়াল করো, আমরা এখানে এবার ভেক্টর রাশির বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবা, আমরা এই যে ভেক্টরের যে চ্যাপ্টার, ভেক্টরের চ্যাপ্টারে ভেক্টর রাশি বলতে আমরা দিক যে বুঝাবো, সেই দিকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না। সেই দিক মানে হচ্ছে কোণ। দিক মানে কি? কোণ। আমি তোমাকে বললাম, এখানে মনে করো একটা রাশি নিলাম, বললাম এই রাশির দিক কোনটা। দিক বলতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি তোমাকে জিজ্ঞেস করে নাই, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি তার কোণ কত। ছোট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। একটু বিষয়টা খেয়াল করো। এখানে এই একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার উপরে আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম। তাহলে এই দিক থেকে যদি আমি বস্তুটার উপরে বল প্রয়োগ করি, তাহলে স্বাভাবিকভাবে বস্তুটা এই দিকে যাওয়ার কথা। ওই পাশ থেকে আসো একটু, কারণ এই পাশ থেকে যেতে পারবো না। আচ্ছা, তাহলে এই বস্তুটার উপরে যদি আমি একটা বল প্রয়োগ করি, তাহলে যাওয়ার কথা কি? এই দিক বরাবর। ধরো এই বস্তুটার উপরে আমি যে বল প্রয়োগ করলাম, সেই বলের নাম হচ্ছে পি। সেই বলের নাম কি? পি। মনে রাখবা, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বলকে একটা ভেক্টর রাশি। আর যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তার মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিতে হয়। যেহেতু এটার মাথার উপরে তীর চিহ্ন আছে, তার মানে সে অবশ্যই ভেক্টর রাশি। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এখানে এই একটা বস্তু আছে, এই বস্তুর উপরে এই দিক থেকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা কি এই বরাবর যাওয়ার কথা। তাহলে এই বরাবর আমার কোন বল ক্রিয়াশীল? পি বল ক্রিয়াশীল। কোন বল? পি বল ক্রিয়াশীল। একটু খেয়াল করো, এই বস্তুটার উপরে যখন আমি পি বল ক্রিয়া করতেছি, একই সাথে এই বস্তুটার উপরে এই দিক থেকে আমি আরেকটা বল ক্রিয়া করলাম, সেটা ধরো কিউ বল। কি বল? কিউ বল। তাহলে এই কিউ বলটা হচ্ছে আমার এই বরাবর ক্রিয়াশীল। তুমি একটু জাস্ট মনোযোগ সহকারে চিন্তা করো, এই দিক বরাবর হচ্ছে পি ক্রিয়াশীল, আর এই দিক বরাবর কিউ ক্রিয়াশীল। একই সাথে বস্তুটার উপরে ক্রিয়া করতেছে, ভিন্ন ভিন্ন সময়ে না, একই সময়ে ক্রিয়া করতেছে। তাহলে আমার এই যে বস্তুটা, এইটা কি সামনের দিকে যাবে না উপরের দিকে যাবে? কোথায় যাবে? ঝামেলা না? এই বস্তুর জন্য মানে এই বলের জন্য যাওয়ার কথা সামনের দিকে, আর এই যে বলের জন্য যাওয়ার কথা কোথায়? একই সাথে যেহেতু ক্রিয়া হচ্ছে, তার মানে দেখা যায় এই বস্তু সামনেও যাবে না, উপরের দিকেও যাবে না। এই দুইটা বস্তুর ক্রিয়াশীল জায়গার মধ্যখান থেকে বস্তুটা চলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? আর এই মধ্যখান থেকে যে বস্তুটা চলে যায়, এখানে আর একটা বলের উৎপত্তি হয়, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে একটু বিষয়টা খেয়াল করো, এখানে পি বল কি? ক্রিয়াশীল বল। আর কিউ কি? ক্রিয়াশীল বল। কিন্তু আর কি তুমি ক্রিয়া করছো না একা একা উৎপত্তি হয়েছে? একা একা উৎপত্তি হয়েছে। মনে রাখবা, একাধিক বল প্রয়োগের ফলে যখন কোনো বল একা একা উৎপত্তি হয়, তখন সেটাকে বলা হয় লব্ধি বল। কি বল? লব্ধি বল। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো, আমরা কি বললাম?
যে একই সময়ে একটা বস্তুর উপরে যদি একাধিক বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটা কোনো বলের দিকে না গিয়ে সে ওই দুইটা বলের মধ্যখান থেকে চলে যায়, আর ওই মধ্যখান থেকে যে বলটা যায় ওইটাকে আমরা কি বল বলবো? লব্ধি বল। এখন এই জায়গা থেকে তোমাকে বেশ কিছু কোশ্চেন করে। প্রথম যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে কি, লব্ধি বলের মান চাই তোমার কাছে। কি চাই? লব্ধি বলের মান। এবার একটু খেয়াল করো, এই বরাবর কোন বল ক্রিয়াশীল? পি বল। এই বরাবর কিউ বল। আমি এই ক্রিয়াশীল বলের মধ্যবর্তী একটা কোণ আছে কি নাই? আছে। তোমাদের বইয়ে এই ক্রিয়াশীল বলের মধ্যবর্তী কোণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়েছে। কি দ্বারা? আলফা দ্বারা। এখন আমি চাচ্ছি লব্ধি বলের মান বের করতে। কার মান? লব্ধি বলের মান। তাহলে লব্ধি বলের মান বের করার সূত্র হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? হ্যাঁ, আচ্ছা, আর একবার একটু বোঝাচ্ছি যে একটা বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ করার ফলে বস্তুটা ক্রিয়াশীল কোনো বলের দিকে না গিয়ে মধ্যখান থেকে যে চলে যায়, মধ্যখান থেকে যে বলের উৎপত্তি হয় ওইটাকে আমরা কি বল বলি? লব্ধি বল। এবং এই যে দুইটা বল তুমি প্রয়োগ করছো, সেই প্রয়োগকৃত বা ক্রিয়াশীল বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো লব্ধি বলের সূত্র হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বিষয়টা ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা লব্ধি বলের মান পাবো। কি পাবো? মান। কিন্তু আমরা বলছিলাম বল কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। যেহেতু বল ভেক্টর রাশি তার মানে শুধুমাত্র মান দিয়ে কাজ হবে না, কি লাগবে? দিক লাগবে। আর দিক বলতে আমরা কি বলছিলাম? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাকি কোণ? কোণ। আচ্ছা, তাহলে আমি এখন এই লব্ধি বলের দিকটা বের করতে চাচ্ছি। দিক বলতে বোঝাচ্ছে আমার এই লব্ধি বল পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা বের করতে হবে। বিষয়টা ক্লিয়ার? লব্ধি বল পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি ধরলাম আমার লব্ধি বল পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করবা। কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে ট্যান থিটা ইকুয়াল, একটু খেয়াল করো, এইখানে তোমার লব্ধি বল কোণ উৎপন্ন করছে কার সাথে? পি এর সাথে। যার সাথে কোণ উৎপন্ন করবে তাকে নিচে এই কর্নারে রেখে দিবা, তারপর একটা প্লাস দিয়ে দিবা। তাহলে আমার এখানে ক্রিয়াশীল বল কি কি ছিল? পি আর কিউ। তাহলে আমি লিখে ফেলছি কাকে? তাহলে পি বাদ। এখন বাকি আছে কি আমার কাছে? কিউ। তাহলে উপরে লিখবা হচ্ছে কিউ সাইন আলফা আর নিচে লিখবা কিউ কজ আলফা। বিষয়টা কি ক্লিয়ার? এখন তুমি বলতে পারো যে স্যার আমি লব্ধি বলের মান দেখাবো কিন্তু সেটা আমি পি এর সাথে দেখাবো না, আমি এটা কিউ এর সাথে দেখাবো। কোনো সমস্যা নাই, তুমি দেখাইতে পারো। ধরো তোমার লব্ধি বলটা কিউ এর সাথে, এখানে যেহেতু আমি থিটা দিয়া দিছি এখানে আমি থিটা প্রাইম দিয়ে দিলাম, যে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে, কিন্তু দুইটা লাগবে না, একটা বের করলেই হবে। যদি কিউ এর সাথে তুমি কোণ নাও সেই ক্ষেত্রে তোমার সূত্রটা কি দাঁড়াবে একটু খেয়াল করো, ট্যান থিটা। এবার কোণ উৎপন্ন করছে কার সাথে? কিউ এর সাথে। তাহলে নিচে কর্নারে কাকে রাখবা? কিউ কে। বাকি থাকে কে? পি। তাহলে উপরে যাবে পি সাইন আলফা আর নিচে আসবে পি কজ আলফা, তাই তো? আর এখানে এটা থিটা প্রাইম। সমস্যা আছে বুঝতে? এতটুকু উঠাও, তারপরে আমরা বেশ কিছু অঙ্ক করবো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে একদম। একটু তাড়াতাড়ি হাত চালাবো, হ্যাঁ? লেখা হয়েছে? সম্পূর্ণটা লেখা হয়েছে? আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো। তোমার শেষ হয়েছে? তাড়াতাড়ি করো। ক্যালকুলেটর আছে সাথে? নেই?
তোমার সাথে ক্যালকুলেটর আছে? তাহলে বের করো। ফিজিক্স পড়তে আসলে ক্যালকুলেটর আগে রাখতে হয় ব্যাগে। আচ্ছা কোশ্চেন লেখো, 5 নিউটন ও 10 নিউটনের দুটি বল। 5 নিউটন ও 10 নিউটনের দুটি বল একটি বস্তুর উপর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 5 নিউটন ও 10 নিউটনের দুটি বল একটি বস্তুর উপর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। কোশ্চেন লেখা হয়েছে। আমি জাস্ট এটাকে এখানে একটু চিত্রের সাহায্যে উপস্থাপন করি, তোমাদের চিত্র না আঁকলেও চলবে, রাফে করে রাখতে পারো বাসায় গিয়ে বোঝার জন্য। কেমন? খেয়াল করো, এখানে এই একটা বস্তু, ধরো এই বস্তুর উপরে এই বরাবর একটা বল ক্রিয়াশীল, যেই বলটা হচ্ছে 5 নিউটন। কত নিউটন? 5 নিউটন। এই 5 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ করে আরেকটা বল ক্রিয়াশীল দেখো তো? 120 ডিগ্রি। তাহলে ধরো এইটা তো 90 আর একটু বাড়বে এইদিকে। এই ধরো হচ্ছে একটা বল ক্রিয়াশীল, সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 10 নিউটন, আর এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটা বস্তুর উপরে এইদিকে একটা বল ক্রিয়াশীল, এইদিকে একটা বল ক্রিয়াশীল, বস্তুটা কি সামনে যাবে না এদিকে যাবে? মধ্যখান থেকে চলে যাবে, তাই না? ধরো এই বরাবর সে চলে গেল, তাহলে এইটা আমার কি বল? লব্ধি বল। লব্ধি বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। বিষয়টা ক্লিয়ার? আমাকে জিজ্ঞেস করছে কি লব্ধি বলের মান আর কি চাচ্ছে? দিক। দিক মানে জানো কি? কোণের মান, তাই না? আগে ডাটাগুলো উঠাও তাহলে, যে এখানে পি হচ্ছে তোমার 5 নিউটন, কিউ হচ্ছে তোমার 10 নিউটন, আর আলফা মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। কারণ আমরা জানি যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা। তাহলে আলফা হচ্ছে 120 ডিগ্রি। বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমার লব্ধির মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর এর মান চাচ্ছে। তোমার কাছে আর না, ওটা তোমার ইচ্ছা। হ্যাঁ, যে আমি এখানে পি কিউ ধরছি না, ওটা তোমার ইচ্ছা, তুমি পি ওইটা ধরো ওইটা ধরো, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, লব্ধির মান আর জানো কি? দিক, মানে কোণ। এখন তুমি একটু বলো, কোনটা কি পি এর সাথে দেখাবা না কিউ এর সাথে দেখাবা? পি এর সাথে দেখাবো। ওকে, ঠিক আছে। এখানে থিটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের কোনটা হচ্ছে পি এর সাথে থিটা। এটা তোমার ইচ্ছা, ওটা কোনো ফ্যাক্ট না। তুমি পি এর সাথেও দেখাতে পারো, কিউ এর সাথেও দেখাতে পারো। তাহলে প্রথমে একটু আমরা আর এর মানটা বের করি। তাহলে আমরা জানি আর এর উপরে একটা স্কোয়ার ছিল, তাই তো? স্কোয়ারটা উঠাই দিলে ওই পাশে কি হবে? একসাথে উঠাই দাও, তাইলে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। মানগুলো বসিয়ে দাও। 5 স্কোয়ার 10 স্কোয়ার 2 5 10 কজ 120 25 100, এখানে 10 100 কজ 120 এর মান ক্যালকুলেটরে চাপ দাও, হাফ পাবা, মাইনাস হাফ। তাহলে এইখানে পাবো হচ্ছে গিয়ে 50 মাইনাস 50, তাহলে 50 25 75। 8 64 8 পয়েন্ট কত আসে দেখো তো, রুট 75 করলে 66, তারপরে আচ্ছা তাহলে 8.66 এত নিউটন। তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি। আমরা লব্ধির মান বের করছি, এখন আমাদের লব্ধির দিক বের করতে হবে। এখানে লেখো আবার, ধরি লব্ধি পি এর সাথে থিটা কোণ
উৎপন্ন করে। আমি এটা পি এর সাথে দিলাম মানে যে তোমারও পি এর সাথে বের করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? সুতরাং ট্যান থিটা ইকুয়াল, তাহলে যেহেতু পি এর সাথে কোণ উৎপন্ন করছে, পি কোথায় যাবে? নিচে কর্নারে চলে যাবে। তাহলে এখানে পি, উপরে কিউ সাইন আলফা, এখানে কিউ কজ আলফা। কিউ এর মান হচ্ছে 10 সাইন 120, 5 প্লাস 10 কজ 120। আমি এতটুকু মুছে দিলাম নিচেরটুকু, হ্যাঁ? তোমরা একটু এই মানটা সম্পূর্ণটা ক্যালকুলেটরে বসাও, একটু বলো তো আমাকে কত আসে। এখানে খেয়াল রাখ, এখানে কিন্তু প্লাস আছে একটা, হ্যাঁ? এই 5 আর 10 এর মধ্যখানে কিন্তু প্লাস। একসাথে ক্যালকুলেটরে বসিয়ে দাও। ইরোর কেন আসবে? ইরোর তো আসার কথা না। ও ইরোর আসে, হ্যাঁ ইরোর আসবে। ইরোর কেন আসে একটু বুঝাই, উপরের মানটা একটু বলো আমাকে। এখানে সাইন 120 এর মান হচ্ছে মনে হয় √3/2, তাহলে এখানে 5√3 পাবা মেবি। দেখো তো উপরের মানটা 5√3 দেয় কিনা। হ্যাঁ 5√3। এখানে ইরোর আসে কেন সেটা একটু দেখো। এখানে 5 কজ 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, -1/2, একটু খেয়াল করবা। এটার মান হচ্ছে -1/2, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, 5 দুগুণে 10, তার মানে এখানে 5 থাকবে। তাহলে 5 - 5 কি হবে? 0। তাহলে 5√3/0। একটু উঠো, আমি একটু আসতেছি, 1 মিনিট। কি ফ্যান চলতেছে না? লেখা হইছে? আচ্ছা এবার একটু খেয়াল করো, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে তার মান কত বলতে পারো? ইনফিনিটিভ না, 0 দ্বারা ভাগ করলে তার মান হচ্ছে ইনফিনিটিভ। তাহলে tan থিটা ইকুয়াল টু ইনফিনিটিভ। এর জন্য ম্যাথ ইরোড দিচ্ছিল, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স ইনফিনিটিভ। tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত? 90 ডিগ্রির মান। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জিনিসটা বুঝতে পারছি তো আমরা, এই লাইনটা যে এই পাশ থেকে যদি থিটাকে রেখে ট্যানকে সরিয়ে দাও তাহলে ট্যান ইনভার্স হয়। ওকে ঠিক আছে, তাহলে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারো যে সুতরাং লব্ধি পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। লিখে ফেলো যে সুতরাং লব্ধি পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ এই যে লব্ধি পি এর সাথে থিটা এর জায়গায় শুধু 90 লেখা হয়েছে। এবার একটা বিষয় খেয়াল করবা, আমরা অনেক সময় হয় না যে পরীক্ষার হলে যখন সৃজনশীল অঙ্ক করি একটু সুযোগ পাইলে পিছনে বা পাশের ফ্রেন্ডের সাথে আমরা অ্যান্সার মিলাতে যাই, কিন্তু এর অ্যান্সার কখনো মিলাতে যাবা না। কেন যাবা না? কনফিউশন তৈরি হয়। কেমন কনফিউশন তৈরি হয় খেয়াল করো। এটা হচ্ছে পি ছিল না, আর এটা ছিল কিউ। তোমার এখানে মধ্যবর্তী কোণ কত? 120। লব্ধি এইখানে কোণ উৎপন্ন করছে কত? 90। পি এর সাথে যদি 90 হয় কিউ এর সাথে কত হবে? 30 হবে। পি এর কিউ এর সাথে কত হবে? এখন ধরো তুমি পি এর সাথে কোণ উৎপন্ন করছো, তোমার আসছে 90, আর একজনের ভালো লাগে না সে কিউ এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে তার আনসারও কি 90 আসবে? তার আনসার আসবে কত? এখন সঠিক কোনটা, তোমারটা না তারটা? দুইটাই সঠিক। কিন্তু ওই যখন শুনবে আমার থিটা 90, ও বলবে আমারটা তো 30, এই তো কনফিউশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, যে কারটা সঠিক হয়, আমি ভুল অথবা ও ভুল, আর নাহলে দুইজনই ভুল, তাই না? তো এই অঙ্ক কখনো অ্যান্সার মিলাতে যাবে না, যার যেটা আসছে। তবে হ্যাঁ, অ্যান্সার মিলাতে গেলেও জিজ্ঞেস করতে হবে আগে যে তোর লব্ধি কার সাথে, পি এর সাথে না কিউ এর সাথে। বিষয়টা ক্লিয়ার? পরের কোশ্চেনটা লেখো। লেখো 7 নিউটন ও 11 নিউটনের দুটি বল
7 নিউটন ও 11 নিউটনের দুটি বল পরস্পর 130 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 130 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মান ও দিক নির্ণয় করো। এবার আর আমরা চিত্র না আঁকি, একসাথে অঙ্কটাই করে ফেলি। তাহলে পি বলছে তোমাকে 7 নিউটন আর কিউ বলছে তোমাকে 11 নিউটন, তাই তো? আর তারা পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে? আচ্ছা, পরস্পর যে কোণে ক্রিয়াশীল সেটাকে থিটা না আলফা? আলফা। উঠাও উঠাও, বসে আছো কেন? আলফা হচ্ছে 130, এটা তোমরা আমাকে করে দিবা। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে লব্ধির মান আর লব্ধির দিক, এটা তোমরা করে দাও, আমাকে ক্যালকুলেশন করে দাও। শুধু সূত্র বসাবো, আর কোনো কাজ নেই। তোমার থিটা আর কিউ কিন্তু এক রকমের হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখো। ওই থিটা ঠিক করো, থিটা এই জায়গা থেকে আসে, মধ্যখান থেকে দাগ যাবে। সিম্বল যাতে একই না হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলা। তোমাকে তো শুধু আর এর মান বের করতে বলে নাই, থিটাও বের করতে বলছে। থিটা ইকুয়াল টু হোয়াট লেখো? আর থিটা, থিটা নট কিউ। আর ওইখানে সূত্রটা একসাথে বসায় দাও, স্কয়ার সরাইয়া রুট দিয়ে দাও, আর এর উপরে তীর চিহ্ন দিও। লব্ধি বল অবশ্যই সে ভেক্টর রাশি। আমাকে অ্যান্সারটা বইলো, আর এর মান। ক্যালকুলেশনটা সবাই করবা, কারণ একজন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সবার অ্যান্সার সেম আসলে মোটামুটি সঠিক ধরা যায়। ওই পি স্কোয়ার কিউ স্কোয়ার সূত্র বসাইতে ভুল করতেছো তো, ওগুলো ঠিক আছে। আসো, তোমার ওই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাইলে তুমি একসাথে ক্যালকুলেটারে বসায় দাও, ওরকম আলাদা আলাদা ভাবে না ভেঙে, কারণ আলাদা আলাদা ভাবে ভেঙে বসাইতে কষ্টসাধ্য। একসাথে, হ্যাঁ একসাথে কদের সাথে মানটা বসায় দাও, তাহলে এখানে মাইনাস কিছু একটা মান দিবে। কত হয়েছে আনসার? 8.4267। দেখো তো সবার সেম আসে কিনা। এত নিউটন। তুমি দিক নির্ণয় করো। তোমার আসছে শেষ হয় নাই না, করো। নিউটন। লব্ধি তো বল, এটা অবশ্যই বল। বলের একক সবসময়ের জন্য কি? নিউটন। টেন পয়েন্ট। দুজনের দুই রকম মান আসছে কেন? তাহলে তোমার তোমার ভুল হয়েছে, ওদের তো 8 পয়েন্ট, দুজনেরই 4.2 আসছে। দেখি তো, তুমি ক্যালকুলেশনটা করো তো। কত আসছে? 8 পয়েন্ট। ওইখানে মান ভুল লিখছো। আচ্ছা, থিটা এর মান বের করো। তোমরা থিটা নিতেছো কার সাথে? পি এর সাথে। ওটা লিখে নিতে হবে উপরে, হ্যাঁ, যে মনে করি ওই বাংলা লাইনটা লিখে নিতে হবে, তা না হলে তুমি কার সাথে থিটা নিচ্ছ টিচার বুঝবে কিভাবে? ওটা তো আর। তুমি থিটা কোণ নিচ্ছ কার সাথে? এখানে পি এর সাথে। তাহলে পি কে নিচে কর্নারে নিয়ে যাও।
সূত্রে ভুল করতেছো, কিউ সাইন থিটা কিন্তু না, সাইন আলফা। দরকার হয় পিছনে সূত্র দেখে লেখো, আর একসাথে মান বসাবা না। এখানে প্রথমে আলফা লেখো, নিচেও আলফা লেখো, এবার মান বসাও। একটু স্লো স্লো লাগাইতে হচ্ছে না, কেবল ইন্টারের হাওয়া গায়ে লাগছে। এখন পর্যন্ত এই হাওয়াতে নিজেকে অভ্যস্ত করতে পারি নাই আমরা। যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এসএসসি তে স্যার একটা অঙ্ক করাই দিত, 5 মিনিট ওঠার আবার সময় দিত না, কিন্তু ইন্টারে সেই সুযোগটা নেই। কারণ এখানে অনেক পড়াশোনা, সিলেবাস অনেক বড়, তোমাদের আরেকটু ফাস্ট হইতে হবে। তোমার শেষ হয় নাই? তাড়াতাড়ি করো। মাইনাস আসছে, আসো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেরকম আসছে ওরকম লেখো। ট্যান থিটা ইকুয়াল, তোমরা কোন উৎপন্ন করছো পি এর সাথে না, তাহলে উপরে হচ্ছে 11 ইন্টু হচ্ছে সাইন 130, আর নিচে হচ্ছে 7 প্লাস 11 কজ 130, এরকমই তো নাকি? ট্যান থিটা এর মান, তাহলে তোমার কেন ঋণাত্মক আসছে? ওর তো ঋণাত্মক আসে না। হ্যাঁ, 3.36 আসছে। তাহলে এখানে তোমার আসছে হচ্ছে ট্যান থিটা, একটু বলো তো 3 পয়েন্ট, তাহলে 37 লেখো। লিখছো? আমার তো ট্যান থিটা বের করতে হবে না, আমার বের করতে হবে থিটা এর মান। তাহলে লেখো থিটা ইকুয়াল ট্যান ইনভার্স 3.37। ক্যালকুলেটারে শিফটে চাপ দিয়ে ট্যানে চাপ দাও, তাহলে ট্যান ইনভার্স পাবা। এভাবে করে লেখো, ওইভাবে না, এভাবে করে লেখো। তোমার আসছে কত? কি ভুল করছো? হ্যাঁ, মাইনাস কত আসছে? 119। আচ্ছা দাঁড়া একটু দেখি, তাহলে তুমি কি একটু ভুল করছো। 11 সাইন 130 ভাগ হচ্ছে 7 প্লাস 11 কজ 130 মাইনাস 119.24 লেখো, ওইটাই লেখো তাহলে। নাও। তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স মাইনাস 119.24। থিটা কত হয় দেখো, শিফটে চাপ দিয়ে ট্যানে চাপ দাও, তাহলেই ট্যান ইনভার্স আসবে। হ্যাঁ, শিফটে চাপ দাও, তারপরে ট্যানে চাপ দাও। 48 না 89 লেখো, মাইনাস 89 পয়েন্ট কত, 52। হ্যাঁ, এত ডিগ্রি। সিম্পল একটা ক্যালকুলেশন, তোমরা অনেক গর্জিয়াস করে ফেলছো। বুঝতে সমস্যা আছে? সবাই ক্লিয়ার? আরেকটা ক্যালকুলেশন করবা, নিজেরা করে দিবা, একদম টোটালটা করে দিবা, কোনো ঝামেলা পাকাবা না। কোশ্চেন লেখো। লেখো হচ্ছে গিয়া 10 নিউটন, 10 নিউটন ও 15 নিউটন, 15 নিউটনের দুটি বল পরস্পর 110 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, 110 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো।
লব্ধির মান ও দিক নির্ণয় করো। না, এটা করে দাও তোমরা, এটা আমি তোমাদেরকে একটু হেল্প করব না। তিনজনের অ্যান্সারে যাতে সেম সেম আসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট। লব্ধি কত আসছে আবার একটু বলো। দেখো তো সবার সেম আসছে কিনা। 14.91। হ্যাঁ, সবারই কি সেম আসছে? এত নিউটন লিখে দাও। এবার কোণ উৎপন্ন করো। পি এর সাথে 110 ডিগ্রি কেন? থিটা। পি এর এখানে থিটা হবে, থিটা। আর পিছনে 110 না, এটা 110 কাটো, এখানে লেখো থিটা। আর পিছনে লেখো লব্ধি, তারপর একটা কমা দাও। না, পিছনে পিছনে, হ্যাঁ ওইখানে লব্ধির পরে একটা কমা দাও, যে ধরি লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখো থিটা এর মানটা কত আসে। কত আসছে তোমার মুনিয়া? আসে নাই? আসে। আবার দেখো তো এইটা আসছে কিনা সবার, 70.95। সবাই তো মানে পি এর সাথে কোণ উৎপন্ন করছো। ওকে। এটা তো হ্যাঁ, ট্যান থিটা এর মান বের করছো। তাইতো না, ওইটা তুমি ওইটা দিয়ে কাজ করো, ওটা ঠিক আছে। এটা তো ট্যান থিটার মান, এবার থিটা এর মান বের করো। ট্যান ইনভার্স দিয়ে দাও। ঠিক আছে, ওকে, পারফেক্ট। তাহলে বাংলাটা লিখে দাও, যে সুতরাং লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর লব্ধির মান হচ্ছে এত, এটাই অ্যান্সার। আমরা লব্ধির মান আর দিক বের করতে পারবো এখন?
ঝামেলা হবে? ঝামেলা হবে না। ওকে, এবার আমার সাথে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। আমরা নতুন একটা জিনিস শিখবো এই লব্ধি নিয়ে। বলো, লব্ধি আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান বের করতে হবে, থিটা এর মানটা বের করে দিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এখানে এই একটা বস্তু আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, এই বস্তুটার উপরে আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে পি বল। কি বল? পি বল। তো স্বাভাবিকভাবে এই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটাকে একটু সামনের দিকে যাবে, তাই না? এখন একই দিক থেকে আমি আর একটা বল প্রয়োগ করলাম। আগেরবার কি করছিলাম? একটা এই দিক থেকে আর একটা এই দিক থেকে। এবার কি করলাম? একই দিক থেকে বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে কিউ বল। এখন এই বলের জন্য তো বস্তুটা সামনের দিকে যাবে, তাই তো? এবার একটু খেয়াল করো, একটা বল প্রয়োগের ফলে বস্তু যতটুকু সামনে যেত, একাধিক বল প্রয়োগ করার ফলে একই পরিমাণ সামনে যাবে না আর বেশি যাবে? বেশি যাবে। তাহলে লব্ধি বল কি আগের থেকে কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এই যে পি আর কিউ, এই দুইটা বল কিভাবে ক্রিয়াশীল? সমান্তরাল ভাবে ক্রিয়াশীল। আচ্ছা, মনে রাখবা, যখন দুইটা বাহু বা দুইটা বল সমান্তরাল ভাবে ক্রিয়া করে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা পি ও কিউ এর মধ্যবর্তী কোণকে কি দ্বারা প্রকাশ করছিলাম? আলফা। তাহলে এইখানে আলফা এর মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। বিষয়টা কি বুঝতে পারছি? সমস্যা আছে বুঝতে? নাই। এবার এই জায়গা থেকে আমরা এই যে লব্ধিটা পাচ্ছি, এই যে লব্ধিটা এই জায়গা থেকে বের হচ্ছে আর, আমরা যদি একটু আর এর মানটা বের করতে চাই, তাহলে আর ইকুয়াল টু আমাদের সূত্র ছিল √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আলফা এর মান কত? আলফা এর মান হচ্ছে 0। কজ 0 এর মান কত বলতে পারো? cos 0 এর মান হচ্ছে 1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। একটু দেখো তো এখানে একটা সূত্র যায় কিনা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ার। রুট স্কোয়ার কি হবে? কাটা যাবে, তাহলে কি থাকবে? পি প্লাস কিউ। মনে রাখবা, এই পি প্লাস কিউ কে লব্ধির সর্বোচ্চ মান বলা হয়। কি বলা হয়? লব্ধির সর্বোচ্চ মান। আর লব্ধির সেই সর্বোচ্চ মানকে আর ম্যাক্সিমাম দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে? তাহলে আমরা বলতে পারি যে আমরা লব্ধির সর্বোচ্চ মান বা আর ম্যাক্সিমাম কখন পাবো? যখন দুইটা বস্তু মানে দুইটা বল সমান্তরাল ভাবে ক্রিয়া করবে, অথবা দুইটা বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে যে লব্ধির ম্যাক্সিমাম মানের জন্য আলফা এর মান কত? আলফা এর মান 0। লব্ধির ম্যাক্সিমাম মানের জন্য দুইটি বল কিভাবে ক্রিয়া করবে? সমান্তরাল ভাবে ক্রিয়া করবে। ক্লিয়ার? লিখে রাখো, লব্ধির সর্বোচ্চ মান, হেডলাইন দিয়ে এটা উঠাও। তোমাদের লেখা অনেক স্লো, তোমাদের আরো ফাস্ট হইতে হবে। তোমরা বরিশালের নাম করা স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, সদর গার্লস, রফসেনিয়াবাদ। লেখা হইছে? তাহলে লব্ধির সর্বোচ্চ মান যদি বের করতে বলে, তাহলে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হবে? পি প্লাস কিউ। বিষয়টা ক্লিয়ার? উনি আগে বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো। এবার আমি আরেকটা কাজ করব। আরেকটা কাজ করব বলতে, এবার একটা বল হচ্ছে এদিক থেকে ক্রিয়াশীল, আর কিউ বলটা উল্টা দিক থেকে ক্রিয়াশীল। বিষয়টা খেয়াল করবা, কিউ বলটা উল্টা দিক থেকে ক্রিয়াশীল। মনে করো একটা বস্তুকে তুমি ধাক্কা দিচ্ছ এইদিকে, আর একজন ধাক্কা দিচ্ছে এইদিকে। এখন বস্তুটা যাবে কোথায়? যার বলের পরিমাণটা যেদিকে বেশি ওই দিকে যাবে। কিন্তু এইখানে একটু চিন্তা করো, লব্ধির মানটা কি বাড়তেছে না কমতেছে? লব্ধির মানটা কমতেছে। আর এইখানে লব্ধির মানটা শুধু কমে না, সর্বনিম্ন মান পাওয়া যায়। আর একটা জিনিস মনে রাখবা, দুইটা বস্তু যখন পরস্পর বিপরীত দিক থেকে ক্রিয়াশীল থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি?
180 ডিগ্রি। আর একই দিকে যখন ক্রিয়াশীল থাকে 0 ডিগ্রি। তাহলে এইখানে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? তাহলে যেহেতু দুইটা বিপরীত দিক থেকে ক্রিয়াশীল, আর পি ও কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? তাহলে সেই ক্ষেত্রে এখানে আলফা এর মান কত দাঁড়াচ্ছে? 180, তাই তো? একটু খেয়াল করো, তারপরে উঠাও, একটু ধৈর্য ধরো। এখানে কজ আলফা 0 এর পরিবর্তে কি লিখবো? 180। মনে রাখবা কজ 180 এর মান হচ্ছে -1। কি 1? -1। আমি এখানে এটা লেখা দিই যে কজ 180 এর মান হচ্ছে -1। তাহলে এটা যদি -1 হয় তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার কিসের সূত্র? a - b হোল স্কয়ার। আর এইটাকে তখন বলা হয় লব্ধির সর্বনিম্ন মান, মানে হচ্ছে আর মিনিমাম। মনে থাকবে? এখন তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করলো যে লব্ধির সর্বনিম্ন মানের জন্য আলফা এর মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। নিচের কোনটি লব্ধির সর্বনিম্ন মান? পি মাইনাস কিউ। লব্ধির সর্বনিম্ন মানের জন্য বলদ্বয় কিভাবে ক্রিয়া করবে? বিপরীত দিক থেকে ক্রিয়া করবে। ক্লিয়ার? না, উঠাও, হেডলাইন দিও, লব্ধির সর্বনিম্ন মান। বুঝে নাই? আর ম্যাক্সিমাম, সর্বনিম্ন মানের জন্য আর মিনিমাম। ঠিক আছে, লেখা হইছে? তাহলে আমাদেরকে যদি লব্ধির সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করতে বলে অনুধাবনমূলক প্রশ্ন, আমরা বের করতে পারবো তো? আচ্ছা ঠিক আছে, এবার একটা কোশ্চেন লেখো। লেখা হচ্ছে গিয়ে 10 নিউটন এবং 8 নিউটনের দুটি বল, 10 নিউটন এবং 8 নিউটনের দুটি বল একটি বস্তুর উপরে ক্রিয়াশীল হলে একটি বস্তুর উপর ক্রিয়াশীল হলে লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। করে ফেলো, ইজি। একটা যোগ করবে, একটা বিয়োগ করবা। হ্যাঁ, যোগ বিয়োগ করলে হয়ে যাবে। একটা হবে 18 নিউটন আর একটা হবে 2 নিউটন, তাই না? ডাটা ডাটা কিছু উঠানো লাগবে না, এখন লিখে ফেলো। বাসায় গিয়ে যখন নোট করবে তখন ডাটা লেখো যে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। পি কত? 10, কিউ হচ্ছে 8, 18 নিউটন। আর মিনিমামে শুধু বিয়োগ করো। এখন যদি বলো 10 আর 8 18 কিভাবে হয়েছে, হ্যাঁ, তাহলে তো হচ্ছে গিয়ে ওই পাশে মল্লিকা কিন্ডার গার্ডেন আছে, ওইখানে গিয়ে আবার ভর্তি হইতে হবে। বুঝছে? পরের কোশ্চেনটা লেখো। আচ্ছা, পরের কোশ্চেনটা লেখার আগে এই জায়গা থেকে বহুল প্রচলিত একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটা একটু আমার সাথে লেখো। কোশ্চেন: 10 নিউটন ও 5 নিউটনের দুটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল হলে নিচের
সরি, ক্রিয়াশীল হলে লব্ধি নিচের কোনটি সম্ভব নয়? কোশ্চেনটা আমি বলি, হ্যাঁ। 10 নিউটন ও 5 নিউটনের দুটি বল একটি বস্তুর উপর